ইটের পর ইট সাজিয়ে তিল তিল করে গড়ে তোলা একটা ছোট্ট কুঁড়েঘর যখন ক্ষমতার দম্ভে টাকার গরমে চোখের সামনে গুড়িয়ে দেওয়া হয়, তখন সেই ওড়া ধুলোর মাঝে মিশে থাকে কতগুলো দীর্ঘশ্বাস, কতগুলো না বলা কান্না। তা কি কখনো অনুভব করেছেন? আজকের গল্পটা কোনো রূপকথা নয়। আজকের গল্পটা আমাদের চারপাশের সেই নিষ্ঠুর বাস্তবতার এক করুণ প্রতিচ্ছবি, যেখানে টাকার পাহাড়ের নিচে চাপা পড়ে যায় মনুষ্যত্ব, যেখানে অহংকারের লেলিহান আগুনে পুড়ে ছাই হয়ে যায় গরিবের শেষ সম্বলটুকু। হৃদয়ের কান পেতে শুনুন সেই করুণ কাহিনী, যা হয়তো আপনার বিবেককেও নাড়িয়ে দেবে। নদীর বাঁকে সবুজে ঘেরা ছোট্ট এক টুকরো জমি, ওটুকুই ছিল রহিম চাচার পৃথিবী। বয়স ৭০ পার হয়েছে, শরীরে আগের মতো জোর নেই, চামড়ায় ভাঁজ পড়েছে, কিন্তু চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত মায়া। এই জমিটুকু তার কাছে শুধু মাটি নয়, এ যেন তার মায়ের আঁচল, তার বাবা দাদার ভিটে এটি। এই ভিটের প্রতিটি ধূলিকণায় মিশে আছে তার শৈশব, তার যৌবন, আর তার অকালে হারিয়ে যাওয়া একমাত্র ছেলের স্মৃতি। ছেলেটা মারা যাওয়ার পর থেকে এই ভিটে আঁকড়েই বেঁচে আছেন রহিম চাচা। সাথে আছে তার বিধবা পুত্রবধূ সুমনা আর ৫ বছরের ফুটফুটে নাতি টুটুল। টুটুলের কচি গলার খিলখিল হাসি যখন উঠোন জুড়ে ছড়িয়ে পড়ত, রহিম চাচা তখন সব দুঃখ ভুলে যেতেন। সুমনা সারাদিন হাড় ভাঙা খাটনি খেটে অন্যের বাড়ি কাজ করে যা পেত তা দিয়েই কোনো মতে ধুকিয়ে ধুকিয়ে চলত তাদের সংসার। নুন আনতে পান্তা ফুরো অবস্থা, কিন্তু তবুও তাদের মনে শান্তি ছিল। রাতে যখন তারা ওই মাটির ঘরের মেঝেতে মাদুর পেতে শুতো, ছালের ফুটো দিয়ে আসা চাঁদের আলোয় একে অপরের মুখ দেখত, তখন মনে হতো এই তো স্বর্গ। তাদের আর কিচ্ছু চাই না, শুধু মাথা গোজার এই ঠাইটুকু থাকলেই যথেষ্ট। কিন্তু বিধাতার মনে হয়তো অন্য কিছুই লেখা ছিল। সুখের ঘরে দুঃখের আগুন লাগাতে বেশি সময় লাগে না। তাদের এই শান্ত জীবনে হঠাৎই নেমে এলো কাল বৈশাখীর ঝড়। গ্রামের জমিদার প্রতাপশালী চৌধুরী সাহেবের নজর পড়ল সেই নদীর ধারের এক চিলতে জমির ওপর। চৌধুরী সাহেব অগাধ সম্পত্তির মালিক, তার টাকার কোনো হিসেব নেই, কিন্তু মানুষের লোভের কি কোনো শেষ আছে? তার মনে হলো নদীর ধারের ওই জায়গাটিতে যদি একটা বিলাসবহুল রিসোর্ট বানানো যায়, তবে তার আভিজাত্য আরও বাড়বে। শহরের বড় বড় বাবুরা আসবে, তার নাম ডাক ছড়িয়ে পড়বে। যেমন ভাবা তেমনি কাজ। চৌধুরী সাহেবের পেয়াদারা একদিন এসে হাজির হলো রহিম চাচার উঠোনে। তাদের পায়ে চকচকে জুতো, হাতে লাঠি, আর চোখে মুখে ক্ষমতার দম্ভ। রহিম চাচা তখন দাওয়ায় বসে পুরনো জাল বুনছিলেন। পেয়াদাদের একজন কর্কশ গলায় বলে উঠল, এই বুড়ো, শুনছিস? চৌধুরী সাহেব তোর এই জমি কিনে নেবেন, এখানে বড় হোটেল হবে। তোর এই ভাঙা ঘর সরা, যা টাকা দেওয়া হবে তা নিয়ে অন্য কোথাও চলে যা। রহিম চাচার হাত থেকে জালের কাঠি পড়ে গেল। তিনি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। এ কি বলছে ওরা? এই ভিটে ছেড়ে চলে যাবেন? কোথায় যাবেন? এই মাটি যে তার অস্তিত্বের সাথে মিশে আছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, তোমরা এ কি বলছো? এই ভিটে আমার বাপদাদার, এখানে আমার মরা ছেলের স্মৃতি মাখানো। আমি এই শেষ বয়সে আমার নাতি বউকে নিয়ে কোথায় যাব? দোহাই আপনাদের, চৌধুরী সাহেবকে বলবেন আমার এই মাথা গোজার খাইটুকু যেন কেড়ে না নেন। পেয়াদারা অট্টহাসিতে ফেটে পড়ল। তাদের কাছে গরিবের এই আবেগের কোনো মূল্য নেই। তারা হুমকি দিয়ে গেল, ভালোয় ভালোয় জমি ছেড়ে দে, নইলে পরিণতি ভালো হবে না। চৌধুরী সাহেব যা চান তা তিনি আদায় করেই ছাড়েন। সেই রাতে রহিম চাচার ঘরে আর উনুন জ্বলল না। সুমনা টুটুলকে বুকে জড়িয়ে নীরবে চোখের জল ফেলতে লাগল। রহিম চাচা সারা রাত দাওয়ায় বসে রইলেন, তার দৃষ্টি আকাশের দিকে। তিনি বুঝতে পারছিলেন এক অসম লড়াই শুরু হতে চলেছে। একদিকে অগাধ ক্ষমতা আর অর্থের পাহাড়, অন্যদিকে শুধু বেঁচে থাকার করুণ আকুতি। কিন্তু চৌধুরী সাহেবের কানে সেই কান্নার আওয়াজ পৌঁছল না, পৌঁছল শুধু প্রত্যাখ্যানের অপমান। তার অহংকারে ঘা লাগল। সামান্য এক চাষার এত বড় সাহস তার মুখের উপর না বললে। তিনি সিদ্ধান্ত নিলেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। শুরু হলো এক নিষ্ঠুর খেলার প্রস্তুতি। পরদিন সকালটা অন্য দিনের মতো হলো না। সূর্যের আলোয় যেন বিষ মেশানো ছিল। রহিম চাচা জানতেন চৌধুরী সাহেব সহজে ছাড়বেন না। গ্রামের বাতাস ভারী হয়ে উঠল অজানা আশঙ্কায়। সুমনা কাজে যেতে পারল না ভয়ে। টুটুলকে ঘরের বাইরে যেতে দিল না। গ্রামের অন্যরাও তাদের সাথে কথা বলতে ভয় পাচ্ছিল, পাছে চৌধুরী সাহেবের রোষানলে পড়তে হয়। গরিবের বিপদে পাশে দাঁড়ানোর সাহস কজনের থাকে? ক্ষমতা যখন অন্ধ হয়, তখন তার সামনে ন্যায় অন্যায় সব তুচ্ছ হয়ে যায়। শুরু হলো নানামুখী চাপ। 2 দিন বাদেই থানা থেকে পুলিশ এলো। অভিযোগ, রহিম চাচা নাকি সরকারি জমি দখল করে আছেন। যে জমিতে তার বাপদাদার জন্ম মৃত্যু, যে জমির খাজনার রসিদ তার টিনের বাক্সে সযত্নে রাখা, সেই জমি নাকি হঠাৎ সরকারি হয়ে গেল। টাকার কাছে আইন কিভাবে মাথা নত করে তার এক নিষ্ঠুর উদাহরণ দেখল গ্রামবাসী। পুলিশ এসে হুমকি দিয়ে গেল, চৌধুরী সাহেবের সাথে ঝামেলা মিটিয়ে নাও, ভালোয় ভালোয় জমি ছেড়ে চলে যাও, নইলে মিথ্যা মামলায় জেলে পৌঁছতে হবে। রহিম চাচার দুচোখ বেয়ে শুধু জল গড়িয়ে পড়ল। তিনি বুঝলেন এই দুনিয়ায় গরিবের জন্য কোনো বিচার নেই, বিচার শুধু টাকার। শুধু পুলিশ নয়,
চৌধুরী সাহেব গ্রামের দোকানদারদের বলে দিলেন রহিম চাচার কাছে যেন কেউ বাকি না দেয়। সুমনা যে কটা বাড়িতে কাজ করত ভয়ে তারাও তাকে কাজ থেকে ছাড়িয়ে দিল। ঘরে চাল নেই, টুটুল ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করে। সুমনা আঁচল দিয়ে ছেলের মুখ ঢেকে কাঁদে যাতে ছেলের কান্না বাইরে না যায়। রহিম চাচা দাওয়ায় বসে শূন্য দৃষ্টিতে চেয়ে থাকেন। একটা মানুষ কতটা অসহায় হলে নিজের নাতির ক্ষুধার্ত মুখের দিকে তাকাতে পারে না? তাদের অপরাধ কি? তারা গরিব, তারা তাদের বাপদাদার ভিটে মাটি আঁকড়ে বাঁচতে চেয়েছে, এটাই কি তাদের অপরাধ? সপ্তাহখানেক এভাবেই চলল এক অমানবিক অত্যাচার। তারপর এলো সেই অভিশপ্ত দিন। চৌধুরী সাহেবের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তিনি আর অপেক্ষা করতে রাজি নন। ভর দুপুরে যখন সূর্য মাথার ওপর গনগন করছে, হঠাৎ গ্রামের রাস্তায় ধুলো উড়িয়ে হাজির হলো দানবীয় এক বুলডোজার, সাথে চৌধুরী সাহেবের লাঠিয়াল বাহিনী আর পুলিশ। গ্রামের মানুষ ভয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে দিল, কেউ টু শব্দটিও করল না। রহিম চাচা লাঠি ভর দিয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। সুমনা টুটুলকে বুকে জড়িয়ে ঘরের কোণে থরথর করে কাঁপছে। চৌধুরী সাহেব দামি গাড়ি থেকে নামলেন না, এসির বাতাসে বসে জানালার কাঁচ নামিয়ে শুধু ইশারা করলেন। বুলডোজারটা বিকট শব্দে গর্জন করে এগিয়ে আসতে লাগলো সেই মাটির ঘরটার দিকে, যে ঘরটা ছিল রহিম চাচার পৃথিবী, তার স্বর্গ। রহিম চাচা চিৎকার করে উঠলেন, না না, তোমরা এ কাজ করো না, আমার ঘর ভেঙো না, এর চেয়ে আমাকে মেরে ফেলো, আমার নাতিটা কোথায় থাকবে? তিনি দৌড়ে গেলেন বুলডোজারের সামনে, যেন নিজের জীর্ণ শরীর দিয়ে ঠেকিয়ে রাখবেন ওই যান্ত্রিক দানবকে। কিন্তু ক্ষমতার নেশায় মত্ত সেই যান্ত্রিক দানব কি মানুষের কান্না শোনে? লাঠিয়ালরা এসে রহিম চাচাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। বৃদ্ধ মানুষটা মাটিতে হুমড়ি খেয়ে পড়ে গেলেন, কপালে ইটের খোঁচা লেগে রক্ত বেরোতে লাগলো। সুমনা চিৎকার করে ছুটে এলো শ্বশুরের কাছে, আর ঠিক সেই মুহূর্তেই বিকট শব্দে বুলডোজারের ধাক্কা লাগলো সাধের মাটির দেয়ালে। ঝনঝন করে ভেঙে পড়ল ঘরের চাল। টুটুলের খেলনা, সুমনার সামান্য কিছু বাসনপত্র, রহিম চাচার জমানো স্মৃতি, সব মুহূর্তের মধ্যে ধুলোর সাথে মিশে একাকার হয়ে গেল। মাত্র আধ ঘন্টা, তার মধ্যেই সব শেষ। যেখানে একটু আগে একটা সাজানো গোছানো সংসার ছিল, সেখানে এখন শুধু ধ্বংসস্তূপ। চৌধুরী সাহেব তার কাজ শেষ করে সদল বলে চলে গেলেন। যাওয়ার আগে ধুলো মাখা রহিম চাচার দিকে তাকিয়ে ক্রূর হাসি হেসে বলে গেলেন, বলেছিলাম না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। কালকের মধ্যেই জঞ্জাল পরিষ্কার না দেখলে ফল ভালো হবে না। ধুলোর মেঘ সরে যাওয়ার পর দেখা গেল এক করুণ দৃশ্য। ভাঙা ঘরের সামনে মাটিতে পড়ে আছেন রক্তাক্ত রহিম চাচা। তার চোখ দুটো খোলা, কিন্তু তাদের কোনো ভাষা নেই। তার পাশে বসে বুক চাপড়ে আকাশ ফাটিয়ে কাঁদছে সুমনা। আর 5 বছরের অবুঝ টুটুল ভাঙা মাটির স্তূপের মধ্যে তার প্রিয় কাঠের ভাঙা ঘোড়াটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝতেই পারছে না কেন তাদের বাড়িটা ভেঙে গেল। আকাশ বাতাস ভারী হয়ে উঠল তাদের কান্নায়, কিন্তু সেই কান্না শোনার মতো কেউ ছিল না। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল, যেন এই দৃশ্য দেখার লজ্জা ঢাকতেই সে তাড়াতাড়ি অস্ত গেল। রাত নামল, কিন্তু রহিম চাচার জীবনে যে অন্ধকার নেমে এলো তার কি কোনো ভোর হবে? তারা আজ খোলা আকাশের নিচে নিঃস্ব, রিক্ত। রাতটা যেন অনন্তকাল ধরে চলল। ভাঙা ঘরের পাশে খোলা আকাশের নিচে মাদুর পেতে শুয়ে রইলেন রহিম চাচা। তার কপাল থেকে রক্ত পড়া বন্ধ হয়েছে, কিন্তু বুকের ভেতরকার রক্তক্ষরণ যেন থামছে না। তার সারা শরীর ব্যথায় টনটন করছে, কিন্তু মনের ব্যথা তার চেয়েও 1000 গুণ বেশি। সুমনা সারা রাত কেঁদেছে। টুটুল ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়েছে সুমনার কোলে। এই এক রাতের মধ্যেই তাদের জীবনটা আমূল বদলে গেছে। কাল পর্যন্ত তাদের একটা ঘর ছিল, একটা ঠিকানা ছিল। আজ তারা উদ্বাস্ত, আজ তাদের মাথার ওপর ছাদ নেই। পরের দিন সকালে গ্রামের কিছু দয়ালু মানুষ এগিয়ে এলেন। তারা চুপি চুপি কিছু খাবার আর পুরনো কাপড় দিয়ে গেলেন। তাদের চোখে মুখে ভয় আর সহানুভূতির এক অদ্ভুত মিশ্রণ। কেউ কেউ সান্ত্বনা দিয়ে বললেন, চাচা, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি নিশ্চয়ই কোনো না কোনো পথ দেখাবেন। কিন্তু রহিম চাচা কোনো কথা বললেন না। তার বিশ্বাস যেন ভেঙে চুরমার হয়ে গেছে। তিনি শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই ধ্বংসস্তূপের দিকে, যেখানে মিশে আছে তার জীবনের সমস্ত অর্জন। দিন গড়াতে লাগল। রহিম চাচার শরীরটা দ্রুত ভেঙে পড়ল। সেই আঘাত আর মানসিক যন্ত্রণা তিনি সহ্য করতে পারলেন না। কদিন পরেই তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। জ্বর আর কাশিতে ভুগতে লাগলেন, কিন্তু ওষুধ কেনার পয়সা নেই। সুমনা মানুষের কাছে হাত পেতে যা পেত তা দিয়ে টুটুলের মুখে দুটো খাবার তুলে দিত। শাশুড়ির পথ্য জোগাড় করা তার সাধ্যের বাইরে ছিল। অন্যদিকে চৌধুরী সাহেবের রিসর্টের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলল। রহিম চাচার ভিটের ওপর গড়ে উঠতে লাগল বিলাসবহুল অট্টালিকা। প্রতিদিন ট্রাক ট্রাক ইট, বালু, সিমেন্ট আসে। কাজের লোকেদের হইচই, মেশিনের শব্দে কান পাতা দেয়। এই হইচইয়ের মাঝে চাপা পড়ে গেল রহিম চাচার দীর্ঘশ্বাস। চৌধুরী সাহেব মাঝে মাঝে দেখতে আসেন। তার মুখে তৃপ্তির হাসি।
তিনি ভাবেন টাকা দিয়ে সব কেনা যায়, এমনকি মানুষের সুখ শান্তিও। মাসখানেক পর এক বর্ষার রাতে যখন বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল, রহিম চাচা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার জীর্ণ কুড়ে ঘরের পাশে পলিথিন টাঙানো এক অস্থায়ী আশ্রয়ে বিনা চিকিৎসায় অবহেলায় চলে গেলেন তিনি। তার মৃত্যুর সময় পাশে ছিল শুধু সুমনা আর টুটুল। সুমনার কান্নার শব্দ বৃষ্টির শব্দের সাথে মিশে একাকার হয়ে গেল। গ্রামের মানুষ এসে তাকে কবর দিল নদীর ধারে, সেই জমির কাছেই যা তিনি জীবন দিয়েও রক্ষা করতে পারেননি। রহিম চাচার মৃত্যুর পর সুমনা আর টুটুল একেবারেই একা হয়ে পড়ল। চৌধুরী সাহেবও তাদের ওই পলিথিনের আস্তানা থেকে উচ্ছেদ করে দিলেন। তাদের আর কোথাও যাওয়ার জায়গা রইল না। শেষমেশ তারা শহরের উদ্দেশ্যে পাড়ি জমাল, এক অজানা ভবিষ্যতের পথে। পেছনে পড়ে রইল তাদের সুখের স্মৃতি, তাদের ভাঙা স্বপ্ন, আর এক নিষ্ঠুর ধনীর অহংকারের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সেই বিলাসবহুল রিসর্ট। আজ ওই রিসর্টে আলো ঝলমল করে, নামি দামি গাড়ি এসে থামে, ধনী ব্যক্তিরা আসেন ছুটি কাটাতে। তাদের হাসির শব্দে মুখরিত হয় পরিবেশ। তারা কি জানে এই রিসর্টের প্রতিটি ইটের নিচে চাপা পড়ে আছে একটি পরিবারের করুণ ইতিহাস? তারা কি জানে এই বিলাসের পেছনে লুকিয়ে আছে একজন বৃদ্ধের শেষ আর্তনাদ, একজন বিধবার কান্না, আর একজন এতিম শিশুর হারানো শৈশব? অহংকার হয়তো সাময়িকভাবে জয়ী হয়, কিন্তু তার পতনের বীজ সেই অহংকারের মধ্যেই লুকিয়ে থাকে। চৌধুরী সাহেবের রিসর্ট দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তা দাঁড়িয়ে আছে এক অভিশাপের উপর। গরিবের কান্না, অসহায় মানুষের দীর্ঘশ্বাস কখনো বৃথা যায় না, তা প্রকৃতির বিচার হয়ে ফিরে আসে, হয়তো অন্য কোনো রূপে, অন্য কোনো সময়। আজ যখন আপনারা নরম বিছানায় শুয়ে নিশ্চিন্তে ঘুমান, তখন একবার ভাববেন ওই রহিম চাচাদের কথা, ভাববেন ওই সুমনা আর টুটুলের কথা, যারা হয়তো আজ কোনো ফুটপাথে বা বস্তিতে মানবেতর জীবন কাটাচ্ছে। তাদের কি অপরাধ ছিল? তাদের কি অধিকার ছিল না একটু মাথা গোজা ঠাঁইয়ের? টাকার পাহাড় আর ক্ষমতার দম্ভ কি মানুষের জীবনের চেয়েও বড়? আমরা কি পারি না একটু সহানুভূতিশীল হতে? আমরা কি পারি না অন্যের দুঃখে পাশে দাঁড়াতে? আসুন আমরা প্রতিজ্ঞা করি, আর কোনো রহিম চাচার স্বপ্ন যেন এভাবে ভেঙে না যায়, আর কোনো টুটুল যেন তার শৈশব না হারায়। আসুন আমরা মানুষ হই, মানুষের পাশে দাঁড়াই, কারণ আজকের এই নিষ্ঠুরতা হয়তো কাল আমাদের দিকেই ফিরে আসবে। প্লিজ ভিডিওতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন।